মডিফায়ার্স আগে রিটেনটা। যদি রিটেন আগে চাও তাহলে রিটেন আগে দিব, কোনো অসুবিধা নেই। রিটেন আগে চাইলে রিটেনের ক্লাস আগে হবে। ঠিক আছে, এখন তোমরা যেটা চাও। ওকে। মডিফাই ক্লাসটা আগে নিলে ভালো হবে বুঝছেন ভাইয়া। মডিফায়ার শোনো, রিটেনের ক্লাস হলো, রিটেনের ক্লাস প্রায় 60 থেকে 80 মার্কসের, আর মডিফায়ার তো 5 মার্কের টপিক। তা আমার মনে হয় রিটেন আগে কালকে হয়ে যাওয়া বেটার না, তোমরা কি মনে করো? জি ভাই ওইটাই করেন ভাই ঠিক আগে আছে কালকে হলে ভালো রিটেন পার্টটা দেন। বুঝছেন ভাই আমাদের। কালকে তাহলে আমি কালকের ক্লাসের শিডিউলটাও ভিডিওতে। রিটেনটা নিয়ে নেন, আমাদের পরীক্ষা সামনে 15 তারিখ থেকে। হ্যাঁ, তো রিটেনটা শেষ করে, রিটেন শেষ করেই আমরা মডিফায়ার্স কানেক্টরসে যাব, ঠিক আছে? রিটেন শেষ করেই আমরা মডিফায়ার্স বা কানেক্টরসে যাব। ওকে। যেহেতু রিঅ্যারেঞ্জ হয়ে গেছে সেহেতু আর আমরা রিঅ্যারেঞ্জে যাওয়া লাগতেছে না। Okay, এখন আসো, টেক্সট বুকে কিছু কিছু প্যাসেজ যেগুলো কম ইম্পর্টেন্ট সেগুলো আমরা বাদ দিয়ে গেছিলাম, এখন সেগুলো আমরা আবার শুরু করতে চাই। এখন লালন শাহ, এই প্যাসেজটা কি তোমাদের পড়িয়েছিলাম নাকি পড়াই নাই তখন? ভাইয়া 2800 ওয়ার্ডের একটা বই আছে আমার কাছে, ওইটা পড়াইছেন সরি ফরম্যাট হবে ভাইয়া। লা- বলো তোমরা, কমেন্ট বক্সে একটু, চ্যাট বক্সে আমাকে বলতে পারো, চ্যাট বক্স ওপেন করে দিছি। কালকে তাহলে আমরা রিটার্ন করে পরের দিন থেকে আমরা মডিফায়ার্সে যাব, তারপরে কানেক্টরস। এখন লালন শাহ, এইটা কি পড়াইছি নাকি পড়াই নাই তোমাদের ব্যাচে, বলো তো? এই, পড়ানো হয়নি ভাইয়া। আচ্ছা, এই জন্য আমারও নোট করা আছে যে সম্ভবত পড়াই নাই। আমরা লালন শাহ, লালন শাহ হচ্ছে ইউনিট 2 এর লেসন 2, ফক মিউজিক প্যাসেজের পরে। ফক মিউজিক ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পড়ানো হয়েছে রেকর্ডে। ভাইয়া connector কবে করাবেন? লালন সাথে আসো, যেগুলা ভাইয়া আনইম্পর্টেন্ট। 2800 ওয়ার্ডের একটা বই আছে, ওই বইটা থেকে কি স্টোরি বই পড়ানো হবে? কবিতা বই আছে, এগুলো আলাদাভাবে পড়াবেন না? লালন ইউনিট 2 লেসন, কবিতা গুলো আলাদাভাবে পড়াবেন না ভাই? ইউনিট 2 লেসন 2, লালন শাহ। বের করেছো? বই থেকে পাইছো সবাই খুঁজে? ইউনিট 2 লেসন 2 পাইছো? জি ভাইয়া তাই। লালন শাহ। এখন শোনো, তোমরা 26 বছরের পরীক্ষার্থী, সো বর্তমান সময়ে লালনের চর্চা হয়, ঠিক আছে? সো প্যাসেজটা আমরা পড়ে ফেলি, এটা আমাদের কাছে থাক, ইম্পর্টেন্ট। তোমরা এই গান শুনেছো কিনা, সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন কয় জাতের কিরূপ দেখলাম না এই নজরে। অর্থাৎ সবাই বলে যে লালন কোন জাতের, মানে লালন কি হিন্দু নাকি মুসলিম নাকি ব্রাহ্মণ নাকি ক্ষত্রিয় নাকি কোন বংশের কোন গোত্রের। সবাই যখন লালন এই কথা কয়, লালন কয় যে জাতের কিরূপ দেখলাম না এই নজরে, কয় এই পৃথিবীতে জাতের কোনো রূপ নাই, মানুষ মানুষই, মানুষ মানুষে, হিন্দু হোক মুসলিম হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক ব্রাহ্মণ হোক ক্ষত্রিয় হোক, মানুষ, তাকে মানুষ হিসেবেই চিন্তা করতে হবে। ঠিক আছে, দেখো, লালন শাহ ইজ বেস্ট নোন। এখন লালন শাহ সবচেয়ে বেশি পরিচিত অ্যাজ অ্যান আইকন অফ দ্য বাউল ট্রেডিশন, বাংলাদেশের বাউল প্রথায়, ইন বেঙ্গল, এই বাংলায়। এখন তার জন্ম কততে, 1900 এর আগে, বাবা, 1774 আর 1890। কিন্তু লালন এতই পরিচিত যে মনে হয় যে গত শতকের মানুষ ছিল সে। যাই হোক, ঠিক আছে, দেখো। তারপরে তোমরা এই গান শুনছো, মিলন হবে কত দিনে মনের মানুষেরও সনে, ঠিক আছে? তারপরে সময় গেলে সাধন হবে না, তারপরে তিন পাগলে হলো মেলা, তারপরে জাত গেল বলে, হুম, তারপরে সব লোকে কয় লালন কি জাত সংসার। এগুলো তো বিখ্যাত গান, এগুলো তো তোমরা শুনছোই মনে হয়। তো
তারপর খেপা ছেড়ে গেলে মনের মানুষ আর তো পাবা না, এই গানগুলো সব লালনের। এখন দেখো 1774 সালে জন্ম, 1890 সালে লালনের মৃত্যু। এখন অনেকে বলে লালন দীর্ঘজীবী ছিলেন। লালন দীর্ঘজীবী হিসাব করো, 1774 থেকে 1890, তার মানে 90 বছর আর হচ্ছে 26, 90, 116 বছর বেঁচে ছিলেন। আজকালকের কোনো মানুষ কি 116 বছর বাঁচে বলো তো? বর্তমান জামানায় কেউ বাঁচে 116 বছর? অর্ধেক বাঁচে স্যার। অর্ধেক, অর্ধেক বাঁচে, আসলে অর্ধেকেরও কম বাঁচে এমনও আছে, তাই না? তো লালন 116 বছর বেঁচে ছিলেন। তো সে বাংলাদেশের বাউল প্রথার আইকন, বেস্ট নোন অ্যাজ অ্যান আইকন অফ দ্য বাউল ট্রেডিশন ইন বাংলাদেশ। বাংলাদেশে বাউল প্রথা, ট্রেডিশন মানে প্রথা, বাউল প্রথার আইকন হচ্ছে আমাদের লালন। তো অলদো হি ওয়াজ এ ফিলোসফার, অলদো যদিও, অলদো মানে কি যদিও, যদিও, তো অলদো মানে যদিও, হি ওয়াজ অলসো এ ফিলোসফার, যদিও সে ছিল একজন দার্শনিক, মানে শুধু যে একজন বাউল সঙ্গীত শিল্পী বা একজন বাউল তা না, সে ছিল একজন দার্শনিক। অবশ্যই লালন দার্শনিক ছিলেন, অবশ্যই। তারপরে থিঙ্কার, একজন চিন্তক, চিন্তাবিদ, অ্যান্ড সোশ্যাল রিফর্মার, এবং একজন সমাজ সংস্কারক। ঠিক আছে, লালনকে শুধু বাউল গানের মধ্যে আটকে রাখলে এটা ভুল হবে আমাদের। ঠিক আছে, লালন শাহ সে শুধু বাউল ছিলেন না, সে ছিলেন একজন ফিলোসফার, দার্শনিক। এই যে কথাটা যে সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন কয় জাতের কিরূপ দেখলাম না এই নজরে, কয় দুনিয়াতে জাতপাত বলে কোনো কিছু নাই। তারপরে এই গান শুনছো কিনা, আমি অপার হয়ে বসে আছি, এই গান শুনছো তোমরা? তারপরে কি নামে ডাকলে তারে, সময় গেলে সাধন হবে না, এগুলো সব। হ্যাঁ আসেন, ক্লাস নিচ্ছে। তো ফিলোসফার, থিঙ্কার, তারপরে আমি তোমাদের আরো কয়েকটা বলি, কারণ লালন আসলে একটা ইউনিভার্সিটি। লালন রে শুধু বাউল হিসেবে, তারপরে ধন্য ধন্য বলি তারে, এই গান শুনছো তোমরা কখনো? ধন্য ধন্য বলি তারে, এই গান শুনছো কখনো তোমরা? হ্যাঁ। সবচেয়ে সবচেয়ে অ্যামেজিং যেটা, মানে না বললেই না, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, এই গান শুনছো? না। তারে ধরতে জি ভাইয়া। পারলে দিতাম পাখির পায়, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। মানে খাঁচা হচ্ছে হৃদয়, মানুষের বুক, সেই মানুষের হৃদয়ের মধ্যে কিভাবে আরেকজন মানুষ ঢুকে যায়, মানে কিভাবে আরেকজনের প্রতি ভালোবাসা জন্মায়, এটাকে বলে খাঁচার ভিতর অচিন পাখি। রাস্তা দিয়ে তুমি হেঁটে যাচ্ছ, হঠাৎ একজন মানুষকে, একজন ব্যক্তিকে দেখে তোমার ভালো লাগে, তার সাথে তোমার মনে চায় যে তার সাথে তোমার একটা সম্পর্ক হোক, কথা হোক, বার্তা হোক। এই যে অচেনা একটা মানুষ হঠাৎ করে তোমার হৃদয় খাঁচার মধ্যে ঢুকে যায়, এটাকে খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। ঠিক আছে, সো এই গানগুলা, মানে লালন একটা ইউনিভার্সিটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে তোমরা জানতে পারবা যে ঢাকা বিশ্ববিদ্যালয় যেরকম একটা বিশ্ববিদ্যালয়, লালনও সেরকম একটা ইউনিভার্সিটি। লালন একাই একটা ইউনিভার্সিটি, বুঝতে পারছো? ওকে, সো হি ওয়াজ অলসো এ ফিলোসফার, দার্শনিক, একজন চিন্তক এবং একজন সোশ্যাল রিফর্মার। রিফর্ম মানে সংস্কারক, রিফর্ম মানে কি সংস্কারক। এই যে দেশে যে এখন দেশ সংস্কার চলতেছে, তো সংস্কারে বাধা দিচ্ছে পদে পদে বিএনপি। দেশটাতে আমরা চাই যে একজন প্রধানমন্ত্রী দুইবারের বেশি থাকতে পারবে না, সংবিধান সংশোধন হোক, নতুন করে মানুষ যেন, এই যে আমলারা, সরকারি অফিসের কর্মচারী কর্মকর্তা সবাই, এরা কেমন জানি মনে করে মানুষ এদের কাছে দায়বদ্ধ, কিন্তু তারা মানুষের টাকায় বেতন পায়, তারা তোমাদের কাছে দায়বদ্ধ। তোমার তাদেরকে স্যার বলা উচিত না, তারা তোমাদেরকে স্যার বলে সম্বোধন করা উচিত অফিসে গেলে। যেটা প্রাইভেট কোম্পানিজ গুলোতে তোমরা দেখো, ক্লায়েন্টকে, কাস্টমারকে স্যার বলে সম্বোধন করে। তো আমরা তো টাকা ছাড়া, ঘুষ ছাড়া কোনো সার্ভিসই পাই না, মাথা উঁচু করে না, কথাও কয় না টাকা ছাড়া। ঠিক আছে, তো এগুলো রিফর্ম, এগুলো দরকার বাংলাদেশে, কিন্তু হচ্ছে না, হতে দিচ্ছে না একটা দল। বা আমরা ভাবছিলাম যে 5 আগস্টের পরে এগুলো চেঞ্জ হবে, কিন্তু হয় নাই। যাই হোক,
তো সমাজে যারা এরকম সংস্কার করে, যেমন ধরো আগে বিধবা বিবাহ ছিল না, মানে একজন ওয়াইফ সে সেকেন্ডলি বিবাহ করতে পারবে না যদি তার স্বামী মারা যায়, স্বামী মারা গেলেও তার চিরজীবন ওই কুমারী থাকতে হবে। তো এই বিবাহ মানে বিধবা বিবাহ নিষিদ্ধ ছিল। পরে রাজা রামমোহন রায় এটা যেরকম সংস্কার করে, তেমনি ভাবে এই লালন শাহ এরাও ছিল সমাজ নিয়ে চিন্তা করতো, কোন কাজটা সমাজের জন্য ভালো হবে, কোন কাজটা খারাপ হবে, এরা সেটা নিয়ে কাজ করতো। তো হি প্রিজড রিলিজিয়াস টলারেন্স এন্ড রিজেক্টেড সোশ্যাল ডিফারেন্সেস। তো লালন কি করেছে, প্রচার করেছে, প্রিচ মানে প্রচার করা, প্রিচ মানে প্রচার করা। লালন কি প্রচার করেছে তার জীবন ভরে, স্প্রেড করেছে, প্রচার করেছে রিলিজিয়াস টলারেন্স, ধর্মীয় সহিষ্ণুতা। তোমার ধর্ম নিয়ে তুমি বাড়াবাড়ি করো, তুমি মুসলিম, তুমি হিন্দু, তুমি খ্রিস্টান, তুমি তোমারটা পালন করো, আরেকজনকেও তারটা পালন করতে দাও। তো এন্ড রিজেক্টেড সোশ্যাল ডিফারেন্সেস, এবং এই যে যে সমাজের যে জাতপাত এগুলোকে সে রিজেক্ট করেছে, এগুলোকে সে রিজেক্ট মানে বাতিল করেছে, প্রত্যাহার করেছে, বলেছে না সমাজে এই ধরনের সোশ্যাল ডিফারেন্সেস থাকবে না। কি ধরনের সোশ্যাল ডিফারেন্সেস? বেসড অন, যেগুলার ভিত্তি ক্লাস নিয়ে, শ্রেণী প্রথা, কাস্ট। এই যে কাস্ট সিস্টেম হিন্দু বা সনাতন ধর্মের মধ্যে আমরা দেখতে পাই যে ব্রাহ্মণ, গোত্রীয়, বৈশ্য, শূদ্র, এই যে কাস্ট প্রথা এটা, এন্ড ক্রিড। ক্রিড তো কাস্ট, ক্রিড, ক্লাস, এই জিনিসগুলা নিয়ে কোনো ধরনের মারামারি, জ্ঞানজাম এগুলো করা। ক্রিড মানে কি? তাই ধর্ম, ধর্ম বিশ্বাস, রিলিজিয়ানের সিনোনিম হচ্ছে ক্রিড। তো এই যে মানুষের মধ্যকার আসেন না, তো মানুষের মধ্যকার যে সামাজিক পার্থক্য গুলা, সোশ্যাল ডিফারেন্সেস, ডিফারেন্সেস মানে পার্থক্য, ক্লাস নিয়ে, শ্রেণী, ধনী গরিব, উঁচু নিচু, এটা কাস্ট সিস্টেম, প্রথা নিয়ে, এন্ড ক্রিড এবং ধর্ম নিয়ে, এগুলা সে রিজেক্ট করেছে, বলছে না এগুলো সমাজে চলতে পারে না। হি অলসো বিলিভড দ্যাট, সে আরো বিশ্বাস করতো যে এ সার্চ ফর ট্রুথ শুড বিগিন উইথ দ্য বডি, উইথ হুইচ রিফ্লেক্টস দ্য মিস্ট্রি অফ ক্রিয়েশন। এছাড়াও লালন বিশ্বাস করত সত্যের সন্ধান, এই পৃথিবীতে সত্যের সন্ধান শুরু হয় উইথ দ্য বডি, দেহ থেকে। মানুষ নিজের দেহের দিকে তাকালে, নিজের ভেতরের দিকে তাকালে সেখান থেকেই সত্যের সন্ধান শুরু হয়। এই পৃথিবীতে সত্য কোনটা? এখন সত্য বলতে অনেক কিছু আছে। সত্য এই জিনিসটা আরেকটা ইউনিভার্স, সত্য জিনিসটা আরেকটা গ্যালাক্সি, যে এই পৃথিবীতে কি সত্য আর কি মিথ্যা, ঠিক আছে, কোনটা খারাপ কোনটা ভালো। সমাজ তোমার যেটা দেখায় খারাপ ওইটা খারাপ, সমাজ তোমার যেটা দেখায় ভালো ওইটা ভালো। এখন সমাজ কে তোমারে দেখানো? তুমি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। তাহলে তুমি কেন সমাজের কথায় বিশ্বাস করবা, সমাজের মতো চলবা? সমাজ তোমারে বলছে এটা খারাপ ওইটা ভালো, সমাজকে তোমার নিজের বিবেক কি বলে? এই জন্য সত্যে নিজের মধ্যে সত্য আছে, আগে এটা দেখতে বলছে। এবং নিজের দেহের দিকে তাকালে হুইচ রিফ্লেক্ট, দেহই প্রতিফলিত করে, দ্য মিস্ট্রি অফ ক্রিয়েশন, সৃষ্টির যত রহস্য সব মানুষের দেহে প্রতিফলিত হয়। সৃষ্টির যত রহস্য, মিস্ট্রি অফ ক্রিয়েশন, মিস্ট্রি মানে রহস্য, ক্রিয়েশন মানে সৃষ্টি, সৃষ্টির যত রহস্য সেটা প্রতিফলিত হয় মানব দেহে। মানুষের হার্ট, এই যে তোমরা যখন হাঁচি দাও, এই হাঁচি দেওয়ার সময় তোমাদের হার্ট, আমাদের মানুষের হার্ট 1 সেকেন্ড বা কয়েক মিলি সেকেন্ড বন্ধ থাকে, হাঁচি দেওয়ার সময় বন্ধ থাকে। বাট এই সেকেন্ডটা যদি এমনি কোনো নর্মাল সময় বন্ধ থাকতো তো মানুষ সাথে সাথে মারা যায়, সাথে সাথে মারা যেত। কিন্তু সৃষ্টিকর্তার, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি দেখো, যখন তুমি হাঁচি দাও এটা কয়েক মিলি সেকেন্ড বা সেকেন্ডের জন্য বন্ধ থাকে, তখন তুমি মারা যাও না। কিন্তু এমনি নর্মাল টাইমে যদি কেউ এটা 1 সেকেন্ড বন্ধ রাখে, ইউ উইল বি ডেড, ইউ উইল বি ডেড। চিন্তা করতে পারো, অনেক বড় বড় ডাক্তাররা দেখবা এরা এত আল্লাহ ভীরু হয় মানব দেহ নিয়ে গবেষণা করার পরে, যে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানাইছে। ফিঙ্গারপ্রিন্ট, একজনের ফিঙ্গারপ্রিন্টের সাথে আর পৃথিবীর কারো মিলবে না, তোমার আঙ্গুলের ছাপ। চিন্তা করো, যারা চিন্তা করে যে দেয়ার ইজ নো গড, যারা ভাবে যে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন বা সৃষ্টিকর্তা বা দেয়ার ইজ নো গড, যারা নাস্তিক, মূলত এরা মনে করে যে আল্লাহ বলতে কিছু নাই, গড বলতে কিছু নাই, যারা মনে করে এটা,
জাস্ট তুমি তোমার একটু ফিঙ্গারপ্রিন্টের দিকে তাকাও, আঙ্গুলের ছাপের দিকে তাকাও, জাস্ট তুমি তোমার বডি যে ডিএনএ এটার দিকে তাকাও। তোমার বডির ডিএনএর সাথে পৃথিবীর কারো মিলবে না, তোমার ফিঙ্গারপ্রিন্টের সাথে কারো মিলবে না। এখন এই ইউনিকনেস এটা কে বানাইছে, এটা কে সৃষ্টি করছে? সো লালন বলছে যে সৃষ্টির যত রহস্য সব মানব দেহে প্রতিফলিত হয়। সো অলদো, যদি তোমরা কি বুঝতেছো নাকি বুঝতেছো না, লালন পড়তে গেলে একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে অনেক কিছু বুঝতে হবে। লালন একটা, এই লালন বুঝতে হলে ঢাকা ইউনিভার্সিটিতে আসতে হবে তোমাকে, যে লালন কি জিনিস। তোমরা কি বুঝতেছো নাকি বোর হচ্ছে আমার কথায়? আপনি বুঝতেছি। তবে অলদো, যদিও লালন সং আর অ্যাডমায়ার্ড, যদিও লালনের গানগুলা প্রথম প্রশংসিত হয় ফর দা প্রোফাউন্ড, গভীরতম, ফিলোসফিক্যাল, দার্শনিক অ্যান্ড মিস্টিক্যাল এবং রহস্যময় ইনসাইট, অন্তর্দৃষ্টির কারণে দে অফার, তার গানগুলো অফার করে। অর্থাৎ লালনের সং গুলা, গানগুলা অ্যাডমায়ার্ড, প্রশংসিত হয়, প্রথমত প্রশংসিত হয় তার গানের মধ্যকার ভেতরকার প্রোফাউন্ড, গভীর, যে ফিলোসফিক্যাল, দার্শনিক অ্যান্ড মিস্টিক্যাল এবং রহস্যময়ী, যে ইনসাইট, ইনসাইট মানে অন্তর্দৃষ্টি, কোনো কিছুর ভিতরে গভীর জ্ঞান, এটার জন্য। তো লালনের গানগুলো মূলত প্রশংসিত হয় বিশ্বব্যাপী। কেন? তার গানের মধ্যে গভীর দার্শনিক মিনিং থাকে, গভীর দার্শনিক মিনিং। এই যে একটা আমি তোমাদেরকে বললাম যে খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। তারপরে হচ্ছে যে এই সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন কয় জাতের কিরূপ দেখলাম না এই নজরে, মিলন হবে কত দিনে মনের মানুষেরও সনে, সময় গেলে সাধন হবে না। ঠিক আছে, জাত গেল, জাত গেল বলে আমি অপার হয়ে বসে আছি, এগুলো সব ঠিক আছে, প্রত্যেকটা প্রত্যেকটা। ওকে, এরপরে দেখো হি ডিড, তো তার গানের মধ্যে একটা গভীর অর্থ থাকে প্রত্যেকটা গানে লালনের, এবং রহস্যময় কিছু অন্তর্দৃষ্টি থাকে। ইনসাইটস মানে অন্তর্দৃষ্টি, গভীরের জ্ঞান, মিস্টিক্যাল মানে রহস্যময়, ঠিক আছে, প্রোফাউন্ড মানে গভীর, ফিলোসফিক্যাল দার্শনিক মূলক, দর্শন সুলভ বিভিন্ন বাক্য কথাবার্তা, গভীর জ্ঞান থাকে তার গানের মধ্যে। হি ডিড নট রিসিভ এনি ফর্মাল এডুকেশন, কিন্তু এই যে যে লালন, সবচেয়ে অবাক করা বিষয়, সে কোনো পিএইচডি, কোনো এই স্কুল কলেজের স্নাতকোত্তর, ভার্সিটির গ্রাজুয়েশন, মাস্টার্স, কোনো কিছুই না। লালন কোনো শিক্ষিত বা ফর্মাল এডুকেটেড কোনো ব্যক্তি ছিলেন না। এখন লালন ফর্মাল এডুকেশন ছিল না, তার স্কুল কলেজের কোনো শিক্ষা ছিল না, এর মানে কি লালন অশিক্ষিত ছিল? বলো, কখনো না, Yeah. কখনো না। এরা স্বশিক্ষিত ছিল, অশিক্ষিত না। এরা কি ছিল? এরা স্বশিক্ষিত ছিল। এবং আজকালকার শিক্ষিত লোকজন, পিএইচডি ধারী লোকজন সেই স্বশিক্ষিত লোকদেরকে নিয়ে গবেষণা করে। ঠিক আছে, লালন তার নাম। নট মাচ ইজ নোন অ্যাবাউট হিজ আর্লি লাইফ, আর লালনের আর্লি লাইফ মানে তার 20, 25, 30 বছর বয়স পর্যন্ত লালন কি ছিল এটা খুব একটা জানা যায় না। তুমি চিন্তা করতে পারো, 1774 জন্ম, আমেরিকার স্বাধীনতার সময়ের কথা, 1774। তখন এই বাংলা শাসন করতে পলাশির যুদ্ধ হয় কত সালে জানো? 1757 সালে। তার 25 বছর পরে, মানে তার 25ও না, ঠিক তার 20 বছরের মতো পরে 1774 সালে, প্রায় আজকে থেকে কত আগের কথা। ঠিক আছে, তো খুব একটা তার আর্লি লাইফ, জীবনের প্রাক জীবন নিয়ে খুব একটা জানা যায় না, যে জীবনের শুরুতে সে কি করতো না করতো। কিন্তু এ পপুলার স্টোরি অ্যাবাউট হিম, কিন্তু তাকে নিয়ে একটা জনপ্রিয় গল্প আছে, হুইচ মেনি বিলিভ টু বি ট্রু, যেটা অনেকে বিশ্বাস করে যেটা সত্য। ইজ দ্যাট, সেই গল্পটা হচ্ছে, while on a pilgrimage to a holy place, সে ছিল একটা পবিত্র জায়গায় তীর্থযাত্রী হিসেবে। সে কোনো একটা পবিত্র জায়গায়, আচ্ছা পিলগ্রিম বুঝো, তীর্থযাত্রা। এখন ভাইয়া, যাত্রা আর তীর্থযাত্রা এর মধ্যে পার্থক্য। পিলগ্রিমেজ মানে তীর্থযাত্রা, আর যারা তীর্থযাত্রায় যায় তাদেরকে বলে তীর্থযাত্রী, পিলগ্রিম। পিলগ্রিম মানে তীর্থযাত্রী, পিলগ্রিমেজ মানে তীর্থযাত্রা। বাংলাদেশ থেকে যারা মক্কায় যায় হজ করতে,
এখন আগে পিলগ্রিমেজ কি, তীর্থযাত্রা কি, এটা একটু বোঝাই। মনে কোনো পবিত্র ইচ্ছা নিয়ে কোনো স্থান ভ্রমণ করা বা কোনো স্থানের দিকে যাত্রা করা, তাকে বলা হয় তীর্থযাত্রা। কি সংজ্ঞাটা? মনে কোনো পবিত্র ইচ্ছা বা আকাঙ্ক্ষা বা কোনো পবিত্র প্রার্থনা নিয়ে কোনো জায়গা ভ্রমণ করা বা যাত্রা করা, তাকে বলা হয় তীর্থযাত্রা। বোঝা গেছে? এটা সনাতন ধর্মের বেশি প্রচলিত, তীর্থযাত্রা বলে না, তীর্থে যাচ্ছি। বুঝতেছো না? বুঝতেছো না? ক্লিয়ার? তো আমরা যদি মক্কায় যাই হজ করতে, এটা এক ধরনের তীর্থযাত্রা। তো সে ছিল কোন একটা হলি প্লেস, পবিত্র জায়গায় একজন তীর্থযাত্রী হিসেবে। তো লালন হু ওয়াজ বর্ন এ হিন্দু, লালন যে জন্মগ্রহণ করেছিল একজন হিন্দু হিসেবে, সে মানে লালনের জন্ম একটা হিন্দু ঘরে, কন্ট্রাক্টেড এ স্মল পক্স অ্যান্ড ওয়াজ অ্যাবান্ডনড বাই হিজ কম্প্যানিয়ন্স। তো সে যখন ওই পবিত্র জায়গায় তীর্থস্থানে তীর্থযাত্রায় যাচ্ছিল, তখন তার স্মল পক্স হয়, গুটি বসন্ত হয়। ঠিক আছে? কন্ট্রাক্টেড মানে সে সংক্রমিত হয় কিসে? গুটি বসন্তে। ঠিক আছে? স্মল পক্সে। তো সে যখন তার এই স্মল পক্স হয়, তখন তার যারা সঙ্গী সাথী ছিল, মানে তোমরা বসন্ত রোগের নাম শুনছো, যে গুটি বসন্ত, গুটি বসন্তের নাম শুনছো তোমরা? জি ভাইয়া, ফক্স। হ্যাঁ, পক্স এক ধরনের, গুটি বসন্ত হয় তার। এবং ওয়াজ অ্যাবান্ডনড বাই হিজ কম্প্যানিয়ন্স, এবং তাকে তার সঙ্গীরা সেই তীর্থযাত্রার যাওয়ার পথে তাকে ত্যাগ করে চলে যায়। অ্যাবান্ডনড তাকে পরিত্যাগ করে, যে না, তোমাকে আমরা আমাদের সাথে নিব না, তাকে পথের মাঝখানে ফেলে চলে যায়। অ্যাবান্ডনড বাই হিজ কম্প্যানিয়ন্স। এ মুসলিম ফকির, একজন মুসলিম ফকির, নাম সিরাজ শাহ। সিরাজ শাহ পিকড হিম আপ, তাকে পিক করে, তাকে তুলে নিয়ে আসে, and took him to his own house, এবং তাকে তার নিজের বাড়িতে নিয়ে যায়। সিরাজ শাহ আরেক নক্ষত্র। ঠিক আছে? তো তাকে যখন ফেলে চলে যায় তার সঙ্গীরা, কম্পেনিয়ন্স, তার লালনের সঙ্গীরা, তখন সিরাজ শাহ তাকে, সিরাজ শাহ ছিল একজন মুসলিম ফকির, মুসলিম একজন ফকির। তো সে তাকে তুলে তার নিজের বাড়িতে নিয়ে যায়, হোয়ার হি নার্সড হিম ব্যাক টু হেলথ, এবং সিরাজ শাহ তাকে সেবা শুশ্রূষা দিয়ে সুস্থ করে তোলে। নার্সড হিম ব্যাক টু হেলথ, তার স্বাস্থ্য ফিরিয়ে দেয় নার্স, সেবা শুশ্রূষা এর মাধ্যমে। হোয়েন লালন রিটার্ন হোম, যখন লালন বাড়িতে ফিরেছিল, হিজ ফ্যামিলি রিফিউজ টু টেক হিম, তখন তার পরিবার তাকে ফেরত নিতে অস্বীকৃতি জানায়। লালনের পরিবার লালনকে আর রিসিভ করবে না, তাকে অ্যাকসেপ্ট করবে না ওই পরিবারে। হ্যাঁ, রিফিউজ করে দেয়, প্রত্যাখ্যান করে দেয়। অ্যাজ হি হ্যাড লিভড ইন এ মুসলিম হাউসহোল্ড, কেন তাকে রিফিউজ করে মেনে নিতে পরিবারের সদস্য হিসেবে? কারণ সে ওই যে অসুস্থ থাকা অবস্থায় সে মুসলিম গৃহে আশ্রিত ছিল, সে মুসলিম গৃহে অবস্থান করেছিল, বসবাস করেছিল, মুসলিমদের সাথে চলছে, মুসলিমদের খাবার খাইছে, মুসলিমদের রান্না বাড়া করছে, মুসলিমদের রান্না খেয়েছে। এই কারণে তার পরিবার হিন্দু, কট্টর হিন্দু ছিল তারা, তার পরিবার। তো কট্টর হিন্দুত্ববাদী পরিবার লালনকে ফিরিয়ে নিতে অস্বীকৃতি জানায়। বুঝতে পারতেছ? এটা কিন্তু সব সত্যি ঘটনা, এটা শোনা যাচ্ছে? এগুলো কিন্তু ভাইয়া, সো তাই লালন রিটার্ন টু সিরাজ শাহ, তখন লালন কি করবে? আবার সেই সিরাজ শাহের কাছে ফিরে যায়। and took up a life of devotion, এবং তখন সে জীবনটাকে ডিভোশন মানে and as, দেখো as কি আমি আর আমার এখানে একটু ঝাপসা আর কি লেখাটা, asceticism under his guidance, এবং তখন সিরাজ শাহকে বলা হয় লালনের গুরু। বুঝছো? লালনের গুরু বলা হয় সিরাজ শাহকে। তো তখন সে সন্ন্যাস জীবন গ্রহণ করে এবং সে নিজেকে সিরাজ শাহের একজন শিষ্য বলে তার শিষ্যত্ব গ্রহণ করে। যখন লালন ফিরে যায়, দেখো এই যে এমন একটা সময় যখন পাকিস্তান বলতে পৃথিবীতে কোনো দেশ নাই, বাংলাদেশ বলতে পৃথিবীতে কোনো দেশ নাই, এই যে 1800 সালের কথা, 1805, 7, 10 সালের কথা। সেই সময় এই পুরো মহাদেশ ছিল ব্রিটিশদের কলোনি, ব্রিটিশ উপনিবেশ বলতো।
তোমরা এই যে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম শুনেছো তোমরা? লর্ড ক্লাইভ, লর্ড কার্জন, ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম শুনছো? আমাদের লর্ড বেন্টিংটন। তো সেই তারও 100 বছর আগের কাহিনী, ঠিক আছে? তো ব্রিটিশরা রাজ করতো, তো তখন পুরাটাই ভারতীয় উপমহাদেশ বলা হতো, ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, ভারতীয় উপমহাদেশ, ঠিক আছে? তো সেই সময়ের কথা। তো তখন সে ওই সিরাজ শাহের শিষ্যত্ব গ্রহণ করে। এই অ্যাসেটিসিজম, অ্যাসেটিসিজম মানে শিষ্যত্ব, সন্ন্যাস জীবন গ্রহণ করা, ঠিক আছে? আর লাইফ অফ ডিভোশন, মূলত এখানে বলা হচ্ছে যে সিরাজ শাহের গাইডেন্সে, তার তত্ত্বাবধানে সে সন্ন্যাস জীবন গ্রহণ করে এবং তারই শিষ্যত্ব গ্রহণ করে। লাইফ অফ ডিভোশন, ডিভোশন মানে অনুরাগী হওয়া, ভক্ত হওয়া, কাউকে গুরু মানা। তো আমি যদি সিরাজ শাহের গুরু মানি তাহলে আমি তার শিষ্য। আর অ্যাসেটিসিজম মানে সন্ন্যাস জীবন সে গ্রহণ করে। তো আফটার দ্য ডেথ অফ শাইজি, তো সিরাজ শাহের মৃত্যুর পর, গাইডেন্স মানে পথ নির্দেশনা, তো সিরাজ শাহের মৃত্যুর পর লালন সেট আপ অ্যান আখড়া, তো লালন একটা আখড়া স্থাপন করে, আর মোনাস্ট্রি, যেটাকে মোনাস্ট্রিও বলা হয়, ইন ছেউরিয়া নিয়ার কুষ্টিয়া। তো কুষ্টিয়ার কাছে, এই যে বাংলাদেশের কুষ্টিয়ার কাছে ছেউরিয়াতে সে একটা আখড়া, লালনের আখড়া বলে, ঠিক আছে? এখনো আছে এইসব নিদর্শন। তো লালন সেখানে একটা আশ্রম, মোনাস্ট্রি বুঝো, মোনাস্ট্রি মানে আশ্রম, মঠ বা আশ্রম। তো লালন কুষ্টিয়ার ওই সেউরিয়াতে একটা আখড়া স্থাপন করে বা একটা আশ্রম স্থাপন করে। It soon attracted admirers and mystics in search of salvation who become initiated into Baul asceticism and became his disciples. তো তখন এখানে এই জায়গাটা আকর্ষণ করা শুরু করে অ্যাডমায়ারারদের। অনেকে এটার প্রশংসা করে লালনের এই আশ্রমে। কুষ্টিয়াতে লালন মেলা হয় এখনো প্রত্যেক বছর। সো এটাতে অ্যাডমায়ার করে তারা লালনের এই আশ্রমের। এবং মিস্টিক্স, মিস্টিক্স মানে এই রহস্যের খোঁজে থাকে যারা, মিস্ট্রি মানে রহস্য, আর মিস্টিক মানে রহস্যবাদী, যারা যারা সবকিছুর গুরু রহস্য, সৃষ্টির রহস্য, এগুলো খুঁজতে চায়। তো তারা কি করে, এখানে চলে আসে ইন সার্চ অফ স্যালভেশন। তারা এখানে সবাই চলে আসে বিভিন্ন নিস্তার পাওয়ার জন্য। তাদের চিন্তা ভাবনায় তারা আটকে থাকতো, তো সেখান থেকে নিস্তার পাওয়ার জন্য, লালনের কাছ থেকে প্রশ্ন করে করে জ্ঞান নেওয়ার জন্য। তো তখন তারা যখন এই নিস্তার বা পরিত্রাণ, স্যালভেশন, নিস্তার বা পরিত্রাণ চাইতো, তখন তারা বিকাম ইনিশিয়েটেড ইনটু বাউল অ্যাসেটিসিজম। তখন তারা এই বাউলের কাছে সন্ন্যাস জীবন গ্রহণ করত, অ্যান্ড বিকেম হিজ ডিসিপলস, এবং তারা সব তার শিষ্য হয়ে যেত। শিষ্য, ডিসিপলস মানে কি শিষ্য, ছাত্র, ঠিক আছে? চেলা বুঝো, চেলা, চেলা শব্দটার নাম শুনছো? লালনের চেলা, ঠিক আছে? চেলা বা সেই চেলা বা শিষ্য, তো ডিসিপলস মানে শিষ্য বা চেলা হয়ে যেত তারা। এবং বাউল অ্যাসেটিসিজম, এবং বাউলের কাছে সন্ন্যাস জীবন তারা ইনিশিয়েটেড শুরু করত ওই আশ্রমে, লালনের ওই আখড়াতে। তো অ্যাজ লালন বিগান, এরপরে যখন লালন শুরু করে রাইটিং, লেখা, অ্যান্ড কম্পোজিং এবং রচনা করা, সংস, গান, এরপরে যখন লালন গান লেখা, গান রচনা করা শুরু করেন, হুইচ হিজ ডিসিপল স্যাং, যেগুলা তার চেলারা গাইতো, উইথ দ্য অ্যাকম্পানিমেন্ট অফ একতারা অর দোতারা, একতারা বা দোতারার সাথে, অ্যাকম্পানিমেন্ট মানে সঙ্গে নিয়ে, সাথে নিয়ে। তো লালন এরপরে গান রচনা করা শুরু করে, লেখা শুরু করে, কম্পোজ মানে রচনা, রচিত করা। যে গানগুলা তারই শিষ্যরা গাইতো, কিসের সাথে গাইতো? একতারা বা দোতারা দিয়ে, একতারা বা দোতারা দিয়ে তারা গাইতো। তো হিজ ফেম, তো তখন লালনের এই ফেম, খ্যাতি, স্প্রেড, ছড়িয়ে পড়ে টু ফার অ্যাওয়ে প্লেসেস, দূরবর্তী জায়গাগুলোতে। তো লালনের এই যে ফেম, এই যে খ্যাতি, নাম, সুনাম, যশ, তখন এটা চারিদিকে ছড়িয়ে পড়ে। তখন হয় ঘটনা, রবীন্দ্রনাথ ট্যাগর অ্যান্ড কাজী নজরুল ইসলাম ওয়ার অ্যামং দোজ। তো কাজী নজরুল আর রবীন্দ্রনাথ ছিল ওই সব ব্যক্তি, হু অ্যাডমায়ার্ড হিম, যারা তাকে প্রশংসা করেছিল, অ্যান্ড ওয়ার ইনফ্লুয়েন্সড, এবং তারা প্রভাবিত হয়েছিল, বাই হিজ সহজিয়া ফিলোসফি,
লালনের সহজিয়া ফিলোসফি অ্যাট্রাক্ট করেছিল রবীন্দ্রনাথ ঠাকুরকে, কাজী নজরুল ইসলামকে, এবং তারা লালনের প্রশংসা করেছিল। এবং তারা লালনের যে সহজিয়া দর্শন, হ্যাঁ, সহজিয়া দর্শন কি এটাও বলতেছি, তারা এই সহজিয়া দর্শনের দ্বারা ইনফ্লুয়েন্সড হয়েছিল, প্রভাবিত হয়েছিল। তো সহজিয়া দর্শন কি? দ্য অ্যাটেইনমেন্ট অফ দ্য সেলফ, নিজেকে অর্জন করা, নিজেকে খুঁজে পাওয়া, থ্রু দ্য সিম্পল ট্রুথস, একদম সহজ সত্যের মধ্য দিয়ে, দ্যাট রিসাইড ইন ওয়ানস ওন বডি এন্ড সোল, যেটা লুকায় আছে, নিহিত আছে একটা মানুষের নিজের বডিতে, দেহে, নিজের আত্মার মধ্যে, নট আউটসাইড, পৃথিবীর বাইরের অংশে না, বা নিজের দেহের বাইরে না, হুইচ ক্যান বি রিচড থ্রু সাধনা অর মেডিটেশন, যেখানে পৌঁছানো যায় সাধনার মাধ্যমে বা ধ্যান করার মাধ্যমে। তো লালন বলতেছে কি, তার সহজিয়া ফিলোসফিতে, তার সহজিয়া দর্শন লালনের, সেটাতে বলা হয় যে একজন মানুষ নিজেকে যে খুঁজে পাইতে পারে, একজন মানুষ নিজেকে সে খুঁজে পেতে পারে একটা সহজ সত্য অর্জন করার মাধ্যমে, যে সত্যটা নিহিত, রিসাইড মানে বসবাস করে, যে সত্যটা বসবাস করে, নিহিত আছে ব্যক্তির নিজের দেহে এবং নিজের আত্মায়, মানে নিজের দেহের ভিতরে দেখতে বলছে, নিজের সোল, নিজের আত্মাকে চিনতে বলছে, নট আউটসাইড, বাইরে কি ঘর বাড়ি গাড়ি এইগুলার মধ্যে না, নিজের বাইরের জগতে না, নিজের ভেতরে তাকাইতে বলছে। তো নিজের ভেতরে কিভাবে তাকায়া নিজেকে চেনা যায়? এই যে থ্রু সাধনা আর মেডিটেশন, সাধনার মধ্য দিয়ে বা মেডিটেশন, ধ্যান করার মধ্য দিয়ে, থ্রু একটা প্রিপজিশন মানে মধ্য দিয়ে, থ্রু মানে কি মধ্য দিয়ে। তো এই যে যে স্টেজ নিজেকে চেনা, এই স্টেজে রিচ করা যায়, পৌঁছানো যায় সাধনার মধ্য দিয়ে বা মেডিটেশন, ধ্যান করার মধ্য দিয়ে। তো মেনি অফ হিজ ডিসিপলস, তার অনেক শিষ্য, অনেক চেলা, অলসো বিকেম ফেমাস, পরবর্তীতে তারাও বিখ্যাত হয়, ফর দেয়ার সংস, তাদের গানের কারণে। তো তার কিছু চেলা ছিল লালনের, তারাও পরবর্তীতে লালন মারা যাওয়ার পরে বিখ্যাত হয়। দে ইনক্লুডেড কাঙ্গাল হরিনাথ মজুমদার, তাদের মধ্যে অন্যতম ছিলেন কাঙ্গাল হরিনাথ মজুমদার, সে পরবর্তীতে একজন বিখ্যাত বাউল ছিল। পাগলা কানাই, বিখ্যাত বাউল বাংলার, এন্ড দুদু শাহ, এবং দুদু শাহর মতো বিখ্যাত সব বাউল ছিল, যারা লালনের শিষ্য বা চেলা ছিল, কিন্তু পরবর্তীতে তারা অনেক বিখ্যাত হয়। কঠিন নাম, কাঙ্গাল হরিনাথ মজুমদার, পাগলা কানাই, দুদু শাহ, নাম সব অস্থির নাম। যাই হোক, ফকির লালন শাহ বিশাল ব্যক্তিত্ব। প্যাসেজটা কি ক্লিয়ার সবাই? বুঝতে পারছো সবাই এটা? জি ভাইয়া। লালন মূলত ওর যখন স্মল পক্স হয়, গুটি বসন্ত হয়, তখন ওর তীর্থে যাচ্ছিল, তীর্থে যাওয়ার সময় ওরে ফালায় যায় ওর সঙ্গীরা। তখন ওরে ওই সিরাজ শাহ উদ্ধার করে, সিরাজ শাহ উদ্ধার করে, সিরাজ শাহ সুস্থ করার পরে ও যখন বাড়িতে ফিরে যায়, তখন আর ওর পরিবার ওরে অ্যাকসেপ্ট করে না। এই কষ্ট সারা জীবন লালন বয়ে বেড়াইছে, বুঝছো? আর লালনের এই যে যে লালনের জীবনের সবচেয়ে মানে ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস গান, সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন কয় জাতের কি রূপ দেখলাম না এই নজরে। এই গান লালন আর পরিবারকে ইঙ্গিত করে লেখা, আর নিজের পরিবারকে, যে আর ও সারা জীবন যতদিন বেঁচে ছিল এই কষ্ট বয়ে বেড়াইছে যে আমার পরিবার আমাকে মেনে নেয় নাই। বাইরের মানুষ একজনকে মেনে না নেয় তার দুঃখ থাকে না, কিন্তু যখন নিজের পরিবার নিজের মেনে নেয় না, এই দুঃখ মানুষ কখনো বলতে পারে না। বুঝতে পেরেছো? তো এই জন্য ওই গানটা লিখেছিল যে সব লোকে কয় লালন কি জাত সংসারে। তো লালন যখন, ওর পরিবার হিন্দু পরিবার, যখন ওরা অ্যাকসেপ্ট না করে, ও যখন মুসলিম পরিবারে থাকতো, তার বেশ কয়েক বছর পরে যখন ও বিখ্যাত হয়, তখন সবাই লালনের প্রশ্ন করা শুরু করে যে লালন আসলে এখন কোন জাতের, কারণ লালনের ফ্যামিলি তো তার অ্যাকসেপ্ট করে নাই। আবার লালন বেড়ে উঠছে পরবর্তীতে, খাইছে দাইছে সিরাজ শাহের কাছে মুসলিম পরিবারে, তাহলে লালন এখন কোন জাতের, লালন এখন হিন্দু নাকি লালন এখন মুসলমান? সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত লালনকে এই প্রশ্নের উত্তর দিয়ে যেতে হয়েছে। তো তখন লালন এই গানটা গাইছিল যে সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন কয় জাতের কি রূপ দেখলাম না এই নজরে। বুঝতে পেরেছো?
সো এটা অত্যন্ত অত্যন্ত বিখ্যাত একটা গান। ক্লিয়ার? বোঝা গেছে? তোমরা বুঝতে পারছো ঘটনাটা লালনের? এই ভাইয়া জি ভাইয়া। এখন কালকে তাহলে আমরা কি পড়বো? রিটেন পার্ট পড়বো নাকি হচ্ছে মডিফায়ার্স? আমি মনে হয় তোমরা সবাই রিটেন চাচ্ছিলা, রিটেন পড়ি কালকে আমরা ভাইয়া পড়ে সবাই। জি ভাইয়া রিটেন। ঠিক আছে, তাহলে কালকে রিটেন হোক, আজকে শুক্রবার এই পর্যন্তই থাক। নেক্সট শুক্রবার আবার পরীক্ষা আছে, আগামী শুক্রবারে কিন্তু আবার এক্সাম আছে, ঠিক আছে? আগামী শুক্রবার পরীক্ষা নিব। প্রত্যেক শুক্রবারে এখন ক্লাস বা এক্সাম থাকবে প্রত্যেক শুক্রবারে, আর কালকে রিটেনের ক্লাসে দেখা হচ্ছে। তো আজকে এই পর্যন্তই রাখি আমরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই বাই।